রাত তখন 11টা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। বাবা মা পাশের ঘরে ঘুমিয়ে পড়তেই রক্তিম চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে বাড়ির পাঁচিলটা টপকে রাস্তায় লাফিয়ে পড়ল। এমনিতেই শীতের কারণে 9টা সাড়ে 9টার পর রাস্তাঘাট শুনশান হয়ে যায়। এই শুনশান রাস্তা দিয়ে রক্তিম হেঁটে চলেছে একা, হাতে একটা শক্ত লাঠি। গন্তব্য মাইল খানেক দূরে একটা পরিত্যক্ত ইটভাটার সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা মল্লিকদের পরিত্যক্ত বাগান বাড়ি। গ্রামের মধ্যে একটা গুজব আছে যে ওই বাড়িতে নাকি ভূত থাকে, তাই আতঙ্কে সন্ধ্যেবেলা তো দূর, দিনের বেলায় ওদিকে লোকের যাতায়াত খুব কম, একদম নেই বললেই চলে। ভূতের ভয়ে নাকি পাশের ইটভাটার কোনো শ্রমিক আর কাজ করতে আসতে চায় না, তাই মালিক ইটভাটা এখান থেকে তুলে অন্যত্র চলে গেছে। 5 বছর ধরে এই পুরনো ইটভাটাটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রক্তিমের এসবে কিছু যায় আসে না, ভূত তাকে দেখতেই হবে, সে যেখানে যেমন ভাবেই হোক। রক্তিম ভট্টাচার্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাবা তাপস ভট্টাচার্য একজন সরকারি চাকুরে, মা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। পাড়ার লোকজনেরা এই ফ্যামিলিটাকে আন্তরিকভাবে খুব ভালোবাসে। কোনো বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বা অন্য কিছু, তাপসবাবুর ফ্যামিলির নিমন্ত্রণ থাকবেই। তাপসবাবুর লোকটি যেমন ভদ্রলোক তেমনই পরোপকারী। পাড়ায় যারা একটু নিডি ফ্যামিলি, তারা তাদের দায় বিপদে তাপসবাবুর কাছ থেকে সাহায্য চেয়ে পায়নি, সেটা কখনো হয়নি। তাপসবাবুর স্ত্রী নির্মলা ভট্টাচার্য গ্রামের মানুষদের নিজের কাছের লোক মনে করে। রক্তিম ছোটবেলা থেকে যেমন ডান পিটে তেমনই পড়াশোনায় তুখর। 10+2 পাস করে সে দূরে কোনো একটা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। পাড়ায় প্রায় সব বাবা মা ছেলে মেয়েদের রক্তিমের উদাহরণ টেনে বলে যে ওর মতো ভালো ছেলে হতে হবে। তাপস বাবু আর নির্মলা দেবীর একটাই মাথা ব্যথার কারণ রক্তিম। যখন সে কলেজ হোস্টেলে থাকে ততক্ষণ তো ঠিক আছে, কিন্তু যখন সে হোস্টেল থেকে বাড়িতে আসে তখনই তার মাথায় ভূতেরা নাচে। যদি কোনোভাবে কোথাও জানতে পারে যে সে অমুক জায়গায় একটা ভূতের বাড়ি আছে, তাহলে আর বাবা মায়েরও সাধ্য নেই যে তাকে আটকাতে পারে। বাবা মা হাল ছেড়ে দিয়েছে, শুধু ভগবানের কাছে প্রার্থনা করে ওর যেন কোনো ক্ষতি না হয়। সেই রক্তিম এখন চলেছে মল্লিকদের ভুতুড়ে বাগান বাড়িতে, হাতে একটা মোটা শক্ত লাঠি। বাগান বাড়িতে রক্তিম যখন পৌঁছায় প্রায় রাত 12টা। বাগান বাড়ির প্রকাণ্ড গেটের সামনে রক্তিম পৌঁছতেই অনুভব করলো আবহাওয়া কেমন গরম হয়ে এসেছে, একটু যেন গুমট পরিবেশ। বাগান বাড়ির গেটে একটু ঠেলা মারতেই বিকট শব্দে গেটটা খুলে গেল। পকেটে হাত দিয়ে রক্তিম দেখলো তাড়াহুড়ো এসে টর্চটা আনতে ভুলে গেছে। ভিতরে ঘুটঘুটে অন্ধকার, টর্চ না থাকায় তার খুব অসুবিধে হচ্ছিল। রক্তিম ভাবে ভূত দেখতে এসে সে কি সাপ খোপের কবলে পড়বে নাকি, কিন্তু ছাড়বার পাত্র সে নয়। লাঠি ঠুকতে ঠুকতে সে এগিয়ে গেল বাগান বাড়ির পরিত্যক্ত সিঁড়ির দিকে। এটা কি দোতলা যাবার সিঁড়ি নাকি নিচের তলার ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা, অন্ধকারে বুঝতেও পারছে না সে। তাতে কি, সাহস করে এগিয়ে গিয়ে সে খেয়াল করলো খড়মড় শব্দ করে বড় ধরনের কোনো একটা প্রাণী পাশে চলে গেল। রক্তিম মনে মনে ভাবলো, দূর তেরি, টর্চটা নিয়ে এলে ভালো হতো, টর্চ মেরে ভূতের মুখটা তো ভালো করে দেখা যেত। রক্তিম চেঁচিয়ে বলে, আরে ভূত মশাই, তুমি বা তোমার গিন্নি কেউ আছো কি? একটা টর্চ নিয়ে এসো, আমি ওপরে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করব। আচ্ছা ঠিক আছে, টর্চ যদি না থাকে, তবে শুনেছি তোমাদের চোখ থেকে নাকি আগুন ঠিকরে বের হয়, তাহলে সেই চোখ জেলে এসো। সে অনুভব করলো সত্যি বেশ ছমছমে পরিবেশ। পাশ থেকে কোনো ছায়ামূর্তি টুক করে সরে গেল।
রক্তিম বলল, আহা, চলে যাচ্ছ কেন? এসো, দুজনে দুটো সুখ দুঃখের কথা বলি। দোতলায় পৌঁছতেই রক্তিম কিছু একটা ঝনঝনে আওয়াজ পেল, যেমন মা রান্নাঘরে থাকলে থালা বাসনের আওয়াজ হয় তেমন। সে চেঁচিয়ে বলে, রান্না করতে হবে না, আমি খেয়ে এসেছি। দোতলায় উঠে রক্তিম মেঝেতে বসতে যায়। দেখলো ক্যাঁচ কুঁচ শব্দে একটা ইজি চেয়ার দুলছে। সে বলল, ঠিক আছে ভূত মশাই, আমি ওই চেয়ারেই বসছি, থ্যাংক ইউ। রাত ক্রমশ গভীর হচ্ছে। রক্তিম চেঁচিয়ে ডাকতে থাকে, ব্রহ্মদত্তী, পেদনি, ঘিয়ে বাজা ভূত, নপুংসক ভূত, খড়ুস ভূত, কেলো ভূত, যে যেখানেই থাকো, কেউ তো এসো, আমি এখানে বোর হচ্ছি। কেউ আসছে না দেখে রক্তিম ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে তাদের আসার অপেক্ষা করে। শেষে শরীরে একটু ক্লান্তি এসে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে। রক্তিম বলল, যা বাবা, ভূত দেখাই হলো না, ভোর হয়ে গেল। তখন সে দোতলায় সব চেক করতে শুরু করলো। কিছুই দেখতে পেল না। অনেক পুরনো কিছু বাসন কোসন রয়েছে। ইঁদুর টিকটিকি যেতে গিয়ে ধাক্কা লেগে গেলে ঝনঝন আওয়াজ। তাড়াতাড়ি বাড়ি ফেরে রক্তিম। তখনও সবাই ঘুম থেকে ওঠেনি। পাঁচিল টপকে ঘরে ঢুকতে যাবে, দেখে বাবা সামনে দাঁড়িয়ে। বাবাকে দেখে ঘাবড়ে গিয়ে সে বাবার দিকে চেয়ে বলল, গুড মর্নিং বাবা। মর্নিং ওয়াক করে ফিরছি। তুমিও রোজ মর্নিং ওয়াক করো, ওয়েদারটা ভালো, তোমার ভালো লাগবে। কিছুদিন পর রক্তিম কলেজ হোস্টেলে চলে যায়। বাবা মাও হাঁপ ছেড়ে বাঁচে। পাড়া পড়শিরাও রক্তিমের সাহস দেখে অবাক হয়ে যায়। রক্তিম খুব মিশুকে ছেলে। পাড়ার ওর বন্ধু বান্ধব সংখ্যা নেহাত কম নয়। সবচেয়ে কাছের বন্ধু ছোটু আর গণেশ। কলেজ থেকে বাড়ি এলেই দুজনে ওর সব সময়ের সঙ্গী। কিন্তু ভূত দেখতে যাবার কথা বললেই ওরা দুজন কেমন যেন কেটে পড়ে। এর জন্য রক্তিম অবশ্য রাগ করে না, মজা করে বলে, তোদের মতো সাহসী বন্ধু থাকলে আমার আবার চিন্তা কি। ঠিক 2 বছর পর রক্তিম কলেজ শেষ করে পার্মানেন্টলি বাড়ি ফেরে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিও পেয়েছে। কিন্তু সেই ভূত দেখার নেশা এখনো মন থেকে যায়নি। এখনো কোনো সময় যদি ভূত বা ভুতুড়ে বাড়ির সন্ধান মেলে, সে আবার বেরিয়ে পড়ে রাতে একা। পাড়ার লোক রক্তিমের বাবাকে পরামর্শ দেয় ছেলের বিয়ে দিতে, কারণ ছেলেরা আর যাই হোক বউয়ের কথা ঠিক শুনবে, বাড়ির বাইরে আর রাত্রে বউকে রেখে বের হবে না। তাপস বাবুর পাড়ার লোকের কথাগুলো বেশ ভালো লাগলো। ভাবলো, ছেলে ভালো চাকরি পেয়েছে, এখন নিশ্চয়ই বিয়ে করে সংসারের দায়িত্ব নিতে পারবে। দেখতে সুপুরুষ রক্তিমের জন্য পাত্রী দেখা শুরু হয়। কিন্তু মেয়ের বাড়ির লোক যখনই শোনে যে রক্তিমের ভূতের সঙ্গে দেখা করতে রাত বিরেতে ভূতের বাড়ি ছোটে, তখনই তারা না বলে দিয়ে সরে পড়ে। অবশেষে 2 বছর পর একটা পাত্রীর সন্ধান পাওয়া গেল। রক্তিমের বন্ধু গণেশের বাবার বন্ধুর মেয়ে। পাত্রী দেখতে সুন্দর, শিক্ষিতা, রক্তিমের সঙ্গে ভালোই মানাবে। কিন্তু বাবার পছন্দের পাত্রীর সঙ্গে রক্তিমের বিয়ে দিতে গণেশের আপত্তি ছিল। সে বারবার তার বাবাকে, অতঃপর রক্তিমের বাবাকে আরেকটু ভেবে দেখতে বলে। কারণ হিসেবে গণেশ বলে, বিয়ের পর এত সুন্দর বউ ছেড়ে রক্তিম নাকি তাদের সঙ্গে আর মিশবে না। ছোটবেলা থেকে গড়ে ওঠা অন্তরঙ্গ বন্ধুত্ব নাকি নষ্ট হয়ে যাবে। কিন্তু গণেশের কথায় সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, গণেশকে নিয়ে হাসাহাসিও করে। পাত্রীর নাম মনীষা। পাড়ার লোকেরা বলতে থাকে, দুজনের নামেই মো আছে, রক্তিমের যেখানে শেষ, মনীষার সেখান থেকে শুরু। সুতরাং কাল বিলম্ব না করে রক্তিম আর মনীষার বিয়ে হয়ে গেল। রক্তিমের বাবা মা তো খুব খুশি। এত সুন্দর দেখতে,
তার উপরে ভদ্র শিক্ষিতা এমন বউ কজনেরই বা মেলে। গণেশ কিন্তু বিয়ে থেকে বউ ভাত রক্তিমের সঙ্গে সঙ্গে থেকেছে এবং ওদের নানা কাজে হেল্প করেছে। রক্তিমের কাছ থেকে কথা নিয়েছে বউয়ের জন্য যেন ওদের বন্ধুত্বে ছেদ না পড়ে। মনীষাও কিন্তু বেশ ভালো মেয়ে, যত্ন করে শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে, আর শ্বশুর শাশুড়িও বৌমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে। রক্তিমও ছুটির দিন বউকে কখনো গার্ডেনে আবার কখনো সিনেমা দেখতে নিয়ে যায়। সত্যি সত্যি বন্ধুদের সঙ্গে মেলামেশা একদমই কমে গেল। 1 বছর পর রক্তিমের একটা ফুটফুটে মেয়ে হলো। রক্তিম নিজের মেয়ের নাম দিল পাপড়ি। মেয়ের অন্নপ্রাশন মহা ধুমধাম করে হলো। তাপস বাবু তো নাতনির অন্নপ্রাশনে প্রায় পুরো পাড়ার লোককেই নেমন্তন্ন করলো। সব বন্ধুরা এলো চাকরির ইন্টারভিউ থাকার জন্য, গণেশ আসতে পারেনি। পরে অবশ্য সে রক্তিমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে মনীষাও এখন পুরো সংসারী। রক্তিমের মেয়ের যখন বয়স 1 বছর, তখন তার অফিস থেকে 1 বছরের জন্য বিদেশ যাওয়ার অর্ডার এলো। অফিসের কাজে তাকে ফ্রান্সে যেতে হবে একা। ফ্যামিলি নিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ ফ্যামিলির খরচ কোম্পানি বহন করবে না। রক্তিম যাবার সময় মেয়েটাকে অনেক আদর করলো। মনীষার কপালে চুমু খেয়ে বলল, বাবা মাকে দেখো। পাবড়ি সবে একটু একটু করে হাঁটতে শিখেছে আর তোতলা ভাষায় একটু একটু কথা বলতে চায়। এমন অবস্থায় মেয়েকে ছেড়ে যেতে রক্তিমের চোখে জল চলে আসে, কিন্তু কিছু করার নেই, যেতেই হলো ফ্রান্সে একা পরিবারকে ছেড়ে। ওখানে কাজের শেষে রোজ মনীষা ওকে ভিডিও কল করবেই। মনীষা যদি কল করতে দেরি করতো তাহলে রক্তিমই কল করে নিত। নিজের মেয়ে আর তার বউয়ের সঙ্গে সময় কাটাতো সে। রক্তিমের বাবা মাও এসে মাঝে মাঝে তাদের এই আড্ডায় যোগ দিত। মোট কথা, রক্তিম দূরে থাকলেও ওর মনে হতো যে ও সকলের সামনেই রয়েছে। এই 6 মাস 7 মাস বাড়ি ছেড়ে থাকার পরেও রক্তিমের খুব একটা কষ্ট হতো না। তাল কাটলো আরো 2-3 মাস পর। রক্তিমের ফ্রান্সের ভিসার মেয়াদ যখন আর 1.5-2 মাস বাকি, মনীষা রক্তিমকে ফোন করে জানায় যে তোমার কথা চিন্তা করতে করতে তোমার বাবার রাত্রে ঘুম হয় না, তাই ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। রক্তিমের মনটা খারাপ হয়ে গেল। সে ছোটবেলা থেকেই বাবা মাকে কখনোই কোনো ওষুধ খেতে দেখেনি। তার বাবা মা শারীরিকভাবে যথেষ্ট ফিট, কিন্তু রক্তিমের কারণে বাবাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে, এই ভেবে তার চোখে জল চলে আসে। এরপর থেকেই যখন রক্তিম বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায়, তখনই মনীষা বলে হয় বাবা ঘুমাচ্ছে, আর না হলে গণেশ বাবাকে ডাক্তারখানায় নিয়ে গেছে মাকে সঙ্গে নিয়ে। এইভাবে 1 সপ্তাহ কাটার পর মনীষা একদিন কাজের মাঝখানে রক্তিমকে ফোন করে বলে, বাবা আর আমাদের মধ্যে নেই, স্ট্রোক হয়েছিল। মা বাবা চলে যাওয়ার কষ্টে সব কটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। গণেশ আর পাড়ার লোকেরা মাকে হসপিটালে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। বলেই কাঁদতে কাঁদতে মনীষা ফোন কেটে দেয়। রক্তিম অফিসকে জানিয়ে ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফেরে। এখানে এসে জানতে পারে তার মাও তাকে ছেড়ে চলে গেছে। রক্তিমের তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কদিনে তার দুনিয়াটা কেমন তালগোল পাকিয়ে গেছে। প্রচন্ড জোরে কান্নায় ভেঙে পড়ে সে। রক্তিমের মনে হতে থাকে সে বিদেশে গেছে বলেই তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে। নিজেকে ক্ষমা করতে পারছে না সে কিছুতে। বাবা মাকে পাড়া প্রতিবেশীরা 2টো কফিনে বরফ দিয়ে রেখে দিয়েছে রক্তিমের আসার অপেক্ষায়। গণেশ চোখের জল ফেলে রক্তিমের কাঁধে হাত রেখে বলল, বাবা মা কি চিরকাল থাকে? ভেঙে পড়িস না, আমরা সবাই তো আছি তোর সঙ্গে। বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করে গলায় কাছা নিয়ে রক্তিম বাড়ি ফিরল। বাড়িতে তখন লোকে লোকারণ্য। কেউ রক্তিমকে সান্ত্বনা দেয়,
আবার কেউ তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। গ্রামের মানুষও তাদের প্রিয়জনকে হারিয়ে আফসোস করতে থাকে। রক্তিম স্ত্রী ও কন্যাকে বুকে জড়িয়ে ধরে আগলে রাখে। কিছুদিন পর থেকেই মাঝে মাঝে রক্তিম স্বপ্ন দেখে যেন তার বাবার মতো দেখতে কেউ একজন তাকে বলছে, তুই পালা, তুই পালা, পালা নিজের মেয়েকে নিয়ে। রক্তিম ধড়ফড় করে উঠে বসে। সে বুঝতে পারে না এমন স্বপ্ন তার কেন আসছে। মনীষা ঘাবড়ে যায় বলে রক্তিম মনীষাকে কিছু জানাতে চায় না। 1 মাস হয়ে গেছে, মা বাবার শোক থেকে বেরিয়ে সে একটু স্বাভাবিক হচ্ছে, কিন্তু স্বপ্নের কথা মনে হলেই সে একটু অস্বস্তি ফিল করছে। মনীষাও রক্তিমের শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখছে। এই কদিনে রক্তিমের ওজনও অনেকটা কমে গেছে। দিন কেটে যায়, বাবা মা নেই আর 6 মাস হয়ে গেল। গণেশ আর ছোটু দুজনে মিলে মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা করে যায়, কিন্তু ওই অদ্ভুত স্বপ্নটা রক্তিম মাঝে মাঝে দেখে। কিছুদিন পর ওদের বিবাহ বার্ষিকীতে মনীষা ভালো ভালো রান্না করে। রক্তিম বাবা মাকে হারানোর শোকে এইসব প্রায় ভুলেই গিয়েছিল। মনীষা তাকে বলে যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজ ভালো ভালো রান্না করব। রক্তিম বলেছিল মেয়েকে নিয়ে বাইরে খেতে যাবে। মনীষা রাজি হয়নি, বলেছিল কিছুদিন আগে বাবা মা মারা গেছে, এখন বাইরের খাবার খেতে যাওয়ার দরকার নেই, নানা লোকে নানা কথা বলবে। তাই মনীষা ঘরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে। রক্তিমও বেশ খুশি হয়। ওরা তিনজন খুব করে খাওয়া দাওয়া করে। খাওয়ার শেষে তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করে। রাত্রে শুতে যাবার আগে রক্তিম বলে শরীরটা ভালো লাগছে না, মনে হয় অ্যাসিড হয়েছে, অ্যান্টাসিড হাতের কাছে রাখো বলে ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে রক্তিম শুয়ে পড়ে। মেয়ে পাবড়িও বাবাকে গুড নাইট বলে একটা হামি খেয়ে শুয়ে পড়ে। মনীষা আধশোয়া হয়ে মেয়ের মাথায় হাত বুলোতে থাকে। মনীষার মুখের হাসি আর চোখের চাউনি বলে দিচ্ছিল সে আজকে কতটা খুশি। রাত তখন 1টা কি 1:30। একটা ফিস ফিস শব্দে রক্তিম ঘুম থেকে উঠে পড়ল। ঘরে জিরো ল্যাম্প জ্বলছে। রক্তিম বুঝতে পারছে বাইরে কেউ কথা বলছে। রক্তিম আস্তে আস্তে জানালার দিকে গেল। শরীরটা এখন বেশ ফুরফুরে লাগছে। কালকে রাতে যে শরীরটা খারাপ হয়েছিল তার এখন লেশ মাত্র নেই। জানালাটা সামান্য খোলা ছিল। রক্তিম দেখল পিছন দিকে বাড়ির বাগানে গণেশ দাঁড়িয়ে আছে, আর সঙ্গে একজন মহিলাও আছে। এই দুজনে ফিসফিস করে কথা বলছে। মহিলার মুখটা রক্তিম দেখতে পাচ্ছে না। ভালোভাবে দেখে রক্তিমের মনীষা বলে মনে হচ্ছে। তাও কি করে সম্ভব? মনীষা তো আপাদ মস্তক চাদর চাপা দিয়ে এখানে ঘুমাচ্ছে। মেয়েটাও অঘরে ঘুমাচ্ছে। মনীষাকেও বলিহারি। একটু রাত হতেই মেয়েটাকে সরিয়ে এসে রক্তিমের পাশে শুয়ে পড়েছে। কিন্তু তাহলে ওই মহিলা কে? এত রাত্রে গণেশই বা কি করছে বাগানে? মহিলাটি বলছে দুজনকেই শেষ করে দিয়েছি ঘুমের ওষুধ দিয়ে, অনেকদিন তককে তককে ছিলাম। গণেশ বলছে বডিটা বক্স খাটের ভিতর ঢুকিয়ে দিও, তারপর কিভাবে অভিনয় করতে হবে তা তুমি জানো। রক্তিম বুঝতে পারছে না কি সব হচ্ছে। হঠাৎ পাবড়ি এসে রক্তিমের হাত ধরে। বাপি বাপি, কি করছো এখানে? রক্তিম মেয়েকে কোলে নেয়। মেয়েও জানালা দিয়ে ওই মহিলাকে দেখে বলে, বাপি ওটা তো মামুনি, আমি মামুনির কাছে যাব। রক্তিম বলে, না মা, ওটা মামুনি নয়, তোমার মামুনি তো বিছানায় ঘুমাচ্ছে, ওখানে গিয়ে মামুনির কাছে শুয়ে পড়। রক্তিম বিছানার দিকে তাকায়। মনীষা তো চাদর মুড়ি দিয়ে দিব্যি ঘুমাচ্ছে, কিন্তু পাশে ওটা কি? মনে হচ্ছে ওটা পাবড়ি, কিন্তু কি করে হবে? পাবড়ি তো আমার কোলে। রক্তিম লাইট জ্বালাবার চেষ্টা করে, সেটা তো পাচ্ছে না।
রক্তিম ভাবে আমি কি স্বপ্ন দেখছি। এমন সময় ঘরের লাইট জ্বলে উঠল। রক্তিম তো অবাক, মনীষা আর গণেশ একই সঙ্গে ঘরে ঢুকলো। বিছানায় পাবড়ি অচেতন হয়ে ঘুমাচ্ছে। তাহলে রক্তিমের কোলে কে? পুরো চাদর মুড়ি দিয়ে থাকা ওটাই বা কে? গণেশ চাদর তুলে দিল। অবাক হয়ে রক্তিম দেখে চাদর মুড়ে থাকা ব্যক্তিটি রক্তিম নিজেই। মনীষা রক্তিমের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, আমাকে ক্ষমা করে দাও রক্তিম, আমি তোমাকে না, আমি গণেশকে ভালোবাসি। আমাদের বিয়ের অনেক আগে থেকেই আমি আর গণেশ দুজনে দুজনকে ভালোবাসতাম। কিন্তু গণেশের বাবা এসব কিছুই জানতো না, আর গণেশও ভয়ে তোর বাবাকে কিছুই বলেনি। আমাদের মধ্যে ভালোবাসা তো ছিলই, কিন্তু তুমি চলে যাওয়ার পর ভালোবাসা কয়েক গুণ বেড়ে গিয়েছে। তোমার বাবা মা আমার আর গণেশের গোপন সম্পর্কের কথা জানতে পেরেছে, তাই তাদেরকেও পৃথিবী থেকে সরিয়ে দিলাম। বিয়ের পর এই 2 বছর অভিনয় করতে আমার যে কি কষ্ট হয়েছে তা বলে বোঝাতে পারবো না। গণেশ বলে, হ্যাঁ সেই জন্যই তো তোকে আর তোর বাবাকে অনেকবার ভাবতে বলি, কেউই তোরা কথা শুনলি না। কথা শুনলে এরকম হাল হতো না। শুধু তোকে মারার প্ল্যান ছিল, কিন্তু তোর জন্য বানানো খাবার তোর পাত থেকে তোর মেয়েও অনেকটা খেয়ে নিল, তাই তোদের দুজনের একই হাল হলো। ওরা দুজন রক্তিমের বডিটা টেনে হিজড়ে বক্স খাটে ঢুকিয়ে দিল। ছোট্ট মেয়েকে একটা ট্রাঙ্কে ভরে আলমারির পাশে রেখে দিল। প্ল্যান ছিল সময় সুযোগ বুঝে দুজনকে গাড়ির ডিকিতে ভরে কোনো জঙ্গলে ফেলে আসবে। এত সব কাণ্ড রক্তিম তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে ভাবতেই পারছিল না মনীষা তাকে আর তার মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলেছে। কি দোষ ছিল তার? সে তো মনীষাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো। আর আমার কাছের বন্ধু গণেশ, সে এত বড় বেঈমান। মনীষার অভিনয় এতদিন ধরে চললো আর কেউ ধরতে পারলো না। হঠাৎ রক্তিমের কাঁধে হাত দেয় তার বাবা। রক্তিম পিছন ফিরে দেখে তার মা বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা তুমি? মা তুমি? রক্তিম বলে। বাবা হেসে বলে, আজ তুই আর পাবড়ি যেখানে, আমরা কিছুদিন আগেই চলে এসেছিলাম। মানে মনীষা, যাকে আমরা বিশ্বাস করেছিলাম, সেই আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছিল। আজ দেখ, মনীষা তোদেরকেও আমাদের কাছে পাঠিয়ে দিল। পরদিন সকালে মনীষা শুরু করে তার অভিনয়। সে কাঁদতে কাঁদতে পাড়া প্রতিবেশীদের ডেকে বলল, রক্তিম তার মেয়েকে নিয়ে কোথাও চলে গেছে। বাবা মা মারা যাওয়ার পর মাথাটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছিল। এখন ওদের কাউকে দেখতে পাচ্ছি না। গ্রামবাসীদের সহযোগিতায় মনীষা ওই দুজনের নামে মিসিং ডায়েরি করে। পুলিশ ওদের খুঁজে বের করার দায়িত্ব নেয়। আবার অন্যদিকে পাড়ার কিছু লোকের মনীষাকেই সন্দেহ হয়, কারণ রক্তিম বিদেশে থাকাকালীন গণেশের সঙ্গে মনীষার নির্লজ্জ মেলামেশা কারণ নজর এড়ায়নি। এতদিন তারা চুপ করেছিল, কিন্তু এবার তারা মনীষার নামে থানায় ডায়েরি করে এবং বাড়ি তল্লাশি করার আবেদন জানায়। পুলিশ গ্রামের লোকেদের মুখে সব শুনে একটা তদন্ত কমিটি গঠন করে এবং অবশেষে ওদের বাড়ি থেকেই পুলিশ রক্তিম আর পাবড়ির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মনীষাকে প্রথমে গ্রেপ্তার করে আর তারপরে গণেশকে। পোস্টমর্টেম শেষে পুলিশ ওদের দুজনের লাশ গ্রামবাসীদের হাতে তুলে দেয়। গ্রামবাসীরাও চোখের জলে ওদের মৃতদেহ সৎকার করে। তদন্তের স্বার্থে পুলিশ রক্তিমদের বাড়িটা সিল করে দেয়। গ্রামবাসীরা লক্ষ্য করে প্রতিদিন সন্ধেবেলা রক্তিমদের বাড়িতে আলো জ্বলছে। কিছু ছায়া মূর্তি এদিক ওদিক ছোটাছুটি করছে। রক্তিমের বাবার গলা শোনা যায়, বয়স হয়েছে, আর কি আর পারি দিদি ভাই তোমার সাথে। রক্তিমের মায়ের গলা শোনা যায়, বেশি ছোটাছুটি করিস না বাবরি মা আমার। রক্তিমের গলাও মাঝে মাঝে শোনা যায়, এ ফর অ্যাপেল, বি ফর বল। গ্রামবাসীরা ওদের ডিস্টার্ব করে না। এত সবের মধ্যেও
গ্রামবাসীদের মনে কোনো ভয় নেই, কারণ ওই বাড়িতে তিনটি ভালো মনের মানুষ আর গ্রামবাসীদের চোখের মনি পাবড়ি থাকে, যার গলার স্বর মাঝে মাঝে শোনা যায়, একদিন আমি অনেক বড় হয়ে যাব। বাড়িটির কোনোভাবে প্লাস্টার খসে গেলে বা কোথাও ভেঙে পড়লে পাড়ার লোকেরা নিজের খরচে ওদের বাড়ি সারিয়ে দেয়। পাড়ার কোনো বিয়েতে বা অন্য কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র ওই বাড়ির দরজার সামনে গ্রামবাসীরা রেখে যায়। তারা মনে করে তাপস বাপুরা তাদের আশীর্বাদ করলে তাদের অনেক ভালো হয়। কেটে গেছে অনেক বছর, এখনো সেই বাড়িটি একই রকম রয়ে গেছে। মনীষা আর গণেশের যাবজ্জীবন জেল হয়ে গেছে। এখনো ওই বাড়ির থেকে চারজনের গলার স্বর শোনা যায়। গ্রামবাসীরা ওই চারজনকে নিজেদের লোকই মনে করে, তাই কারোর কোনো ভয় করে না। আজও পাড়ার সব বাড়ির সঙ্গে মিলেমিশে রয়েছে সবার আদরের সেই ভুতুড়ে বাড়ি। সেই গলার স্বর শোনা যায় পাবড়ি। A for apple, B for ball, C for cat, or D for doll.